এই হাদি, ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তিনি প্রাথমিকভাবে কে এই চিত্রটা আমি বলছিলাম। প্রাথমিকভাবে তার জন্ম হয় এবং তারপর বাংলাদেশ জুড়ে ইনকিলাব মঞ্চ নামক একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন খুলে তিনি নাম করেন এবং এই বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়িয়ে দিতে তিনি সক্ষম হন এবং তাই জন্যেই কি এত ঘনিষ্ঠ হয়ে ওঠে বাংলাদেশের সাধারণ মানুষের এই ওসমান হাদি। এবং তারপর তার যে মৃত্যু, সেই আকস্মিক মৃত্যু, কারা জড়িত সেটা এখনও তদন্ত চলছে। এবং তারপর হাদির মৃত্যুর খবর প্রকাশ হতেই ঢাকা, শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গা, খুলনা, সমস্ত জায়গায় বারবার করে মিছিল, বারবার করে একেবারে জনসমাগম দেখা গিয়েছে, ভাঙচুর হতে দেখা গিয়েছে, হিন্দু যুবককে পুড়িয়ে মারতে দেখা গিয়েছে সাংবাদিক হত্যাও। ময়মনসিংহে যেরকম হিন্দু যুবক হত্যা, সেরকম রাজশাহীতে সাংবাদিক হত্যাও দেখা গিয়েছে। গত এক বছরে তথ্য বলছে বাংলাদেশে 1037 জন, কোড আনকোড বলছি, 1037 জন সাংবাদিককে হত্যা বা 1037 জন সাংবাদিক মোট আক্রান্ত, তার মধ্যে মৃতের সংখ্যা প্রায় 500 জন। এই চিত্রটা কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে জাতিকে প্রশ্ন উঠছে। তার কারণ সংবাদ মাধ্যম একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ গণতন্ত্রের। ঠিক সেই গণতন্ত্র কি তাহলে বাংলাদেশ হারিয়ে ফেলেছে? এই প্রশ্ন উঠছে যে এই গোটা ঘটনার দায় কার? যদিও প্রাথমিকভাবে তথ্য বলছে মোহাম্মদ ইউনূস অর্থাৎ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের শাসনকালে এই সমস্ত ঘটনা, এর দায় কার? মোহাম্মদ ইউনূস কি সেই দায় নিচ্ছেন? তথ্য বলছে মোহাম্মদ ইউনূস এই দুটি যে সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর হয়েছে তাদের সঙ্গে ওভার দ্য টেলিফোন কথা বলেছেন, তাদের সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু এই ঘটনা কার? কেন এখনো অবধি এইরকম বড় মব বা এইরকম বড় ঘটনার পর গ্রেফতারি ঘটলো না? একটিও গ্রেফতারি কেন ঘটলো না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ আমরা স্বাভাবিকভাবেই দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে প্রশ্ন করবই যে কেন সংবাদ মাধ্যম টার্গেট। আমরা এই চিত্র ওপার বাংলা, এপার বাংলা, সব বাংলাতেই দেখেছি যে সংবাদ মাধ্যম, সাংবাদিকরা সফট টার্গেট। এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোতে বারবার করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভারত বিদ্বেষ ছড়াতে গিয়ে কেন সংবাদ মাধ্যমের উপর হামলা? যদিও প্রাথমিকভাবে হামলাকারী যারা, তারা ভিডিও তুলে রাখছিলেন মেমেন্টো হিসেবে। কতটা বর্বরতা তাদের মনের মধ্যে বা কতটা বর্বরতা গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়েছে, এই বিষয়টা না দেখলে হয়তো বোঝাই যাবে না। তার কারণ যখন ভাঙচুর হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে মৌলবাদের ছাপ। এই মৌলবাদ, যে মৌলবাদ সমস্ত কিছু বাংলাদেশে পুড়িয়ে ফেলতে সক্ষম। আমরা দেখেছিলাম 2024-এর পর সেই মৌলবাদের বারবারন্ত ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে প্রথম সারির সংবাদ মাধ্যমে ভাঙচুর করা হয়। সেক্ষেত্রে পুলিশ নীরব, কোনো ক্ষমতাই নেই পুলিশের। যদিও প্রাথমিকভাবে সমস্ত কিছু ভাঙচুরের পর পুলিশ আসে বা সেনারা আসে, সেইখানে প্রোটেকশন দেয়। কি প্রোটেকশন? আমি তথ্য দিয়ে বলবো, আমি পরিষ্কারভাবে প্রমাণ দিয়ে বলবো। বিভিন্নভাবে বিভিন্ন সাংবাদিকরা তারা সেই সময় ফেসবুক পোস্ট করতে থাকে, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা তারা পালাতে থাকেন। এই দুটি অফিসের, এই দুটি সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গার, খুলনা, রাজশাহী বা অন্যান্য সমস্ত জায়গার যে সমস্ত অফিস, সেই সমস্ত অফিস ভাঙচুর করা হয়েছে, তথ্য লুট করা হয়েছে, সরঞ্জাম ভেঙে ফেলা হয়েছে, কম্পিউটার, হার্ড ডিস্ক লুট করা হয়েছে, ক্যামেরা লুট করা হয়েছে। এমনকি এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল। ডেইলি স্টারের একজন চিত্র সাংবাদিক, তিনি কাঁদছেন। সেই চিত্র ভাইরাল যে তিনি বোঝানোর চেষ্টা করছেন ঠিক কতটা ভালোবাসতেন সাংবাদিকতা। আমার সব স্মৃতি, আমার যে এত বছরের কেরিয়ারে যে ছবি তোলা, আমার যে 4-5টা হার্ড ড্রাইভ, তারপরে হচ্ছে আমার পাসপোর্ট। আমরা যারা সাংবাদিকতা করি, সাংবাদিকতাকে পছন্দ করি, যেটা আমাদের নেশা, ঠিক সেইটাকেই পেশা হিসাবে বেছে নেওয়া, তার অন্যতম কারণ এই জায়গাটাতেই বা এই সাংবাদিকতাকেই ভালোবাসলে তবে গিয়ে আমাদের শান্তি হয় বা তবে গিয়ে আমাদের মনে হয় যে আমরা ভালো আছি।